চাষ করতে গিয়ে সবচেয়ে বেশি খরচা আমরা কোথায় গিয়ে করে ফেলি? হ্যাঁ ঠিকই, কীটনাশকে গিয়ে কিংবা কীটনাশক করতে গিয়ে। এই কীটনাশক আমরা বাজার থেকে হাজার হাজার টাকা দিয়ে কিনে নিয়ে এসে আমরা আমাদের জমিতে স্প্রে করি। তারপরেও পোকাকে তো কন্ট্রোল করতে পারিই না, এবং সেটা স্প্রে করার ফলে ওভারঅল গাছের মধ্যে যে সকল পরাগ মিলন করতে আসা পোকাগুলো রয়েছে তার একটা সর্বনাশ করে ফেলি আমরা এত দামি দামি বিষাক্ত স্প্রেগুলো করে। এবং তার সাথে সাথে আমরা মাটিরও কিন্তু অবস্থা খারাপ করে ফেলি এই বিষাক্ত স্প্রেগুলো করার ফলে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটি হাজারো টাকার আপনার কীটনাশক কিন্তু বাঁচিয়ে দিতে পারে, এমনকি এটির দামও কিন্তু একদম অল্প, আর প্রায় আমাদের সবারই বাড়িতেই কিন্তু এই জিনিসটা উপস্থিত থাকে। একদমই ঠিক ধরেছেন, আমি কর্পূরের ব্যাপারে কথা বলছি। এই কর্পূর প্রায় সবার বাড়িতেই আপনাদের কম বেশি আছে। এই ছোট্ট একটা সাধারণ কর্পূর কিভাবে অসাধারণের মতো একটা কাজ করে আপনার জমিতে, তো সেই বিষয়ে আলোচনা করতে এসেছি। এবং এই কর্পূর আপনার জমিতে কতটুকু ডোজ দিলে সবচেয়ে ভালো কাজ করবে, এবং কোন কোন পোকার উপরে সবচেয়ে বেশি কার্যকরী এটা, এবং তাছাড়াও পোকার উপরে কিভাবে প্রভাব ফেলে, এবং এটা যদি ডোজ বেশি দেওয়া যায় তাহলে কি জমির আপনার ক্ষতি হবে নাকি আরো ভালো পোকা মরবে। তো সেই সমস্ত বিষয়টাকে আজকে ভিডিওর মধ্যে আমি কভার করে দেবো, আপনাদের কাছে পুরো ডিটেলসটা ক্লিয়ার করে দেবো। তার আগে আমি বলি, যারা চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে জয়েন্ট হয়ে যান এরকমই আরও ইনফরমেটিভ, গুরুত্বপূর্ণ এবং জানকারী ভিডিও শেষ দিন পর্যন্ত পাওয়ার জন্য। এবং যারা পুরনো চ্যানেলে জয়েন হয়ে আছেন তারা চাষি ভাইকে একটা ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন, যাতে তারাও কিন্তু এই জিনিসগুলো অ্যাপ্লাই করে তার জমিতে লাভবান হতে পারে। চলুন মূল ভিডিওতে আসা যাক। প্রথমেই আমরা জানি কর্পূর জিনিসটা কি। কর্পূর সাধারণত এক ধরনের গাছের ছাল থেকে বা গাছের কাঠ থেকে তৈরি হওয়া এক ধরনের পদার্থ। এটি কোনো ফ্যাক্টরিতে তৈরি হওয়া কোনো রকম বিষাক্ত কেমিক্যাল নয়। তাই এই মধ্যে সাধারণত এক ধরনের খুব তীব্র গন্ধযুক্ত রাসায়ন রয়েছে, টেরপোনাইড নামে। এই রাসায়ন পদার্থটি কিন্তু বিশাল একটা তীব্র গ্যাসযুক্ত এই রাসায়নটা সেই কর্পূরের মধ্যে বর্তমান বা উপস্থিত রয়েছে। এবার আমরা জানবো কিভাবে এই কর্পূর পোকার ওপরে প্রভাব ফেলে। দেখুন, পোকামাকড় সাধারণত আপনার জমিতে অ্যাটাক করে কিভাবে, সে তার নিজের চোখে দেখে উড়ে এসে আপনার জমি পর্যন্ত আসে না। আপনার জমির যে সবজি আপনি চাষ করেছেন সেই প্রত্যেকটা সবজির কিন্তু তার আলাদা আলাদা প্যাচার্ন রয়েছে, তার আলাদা আলাদা কিন্তু ভাগ রয়েছে, তার প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু তার গন্ধ রয়েছে। আমরা হয়তো মানুষ হয়ে সেই জিনিসটা বুঝতে পারি না, কিন্তু কীটপতঙ্গ পোকামাকড় কিন্তু এই জিনিসটা ডিফাইন করতে পারে যে কোন জমিতে কোন সবজি রয়েছে, সেটা তার গন্ধের মাধ্যমে বুঝতে পারে। সাধারণত কীটপতঙ্গের মাথায় দু ধরনের অ্যান্টেনার মতো থাকে, দুটো অ্যান্টেনার মতো থাকে। এদেরকে সাধারণত বৈজ্ঞানিকসম্মত ভাষায় বলা হয় অলফ্যাক্টরি রিসেপ্টর। তো এদের কাজ কি? এরা কিন্তু কয়েক মিল দূর থেকে শুঁঘে বলে দিতে পারে আপনার জমিতে ফসল পেকেছে কিনা, কি ধরনের ফসল লাগানো আছে। তো তাদের এটা ডিরেক্ট করতে কাজে লাগে, মানে এক প্রকার রাডারের মতো। আপনার জমিতে কি ফসল লেগেছে সেটা তার রাডারে মানে বুঝতে পেরে যায়, এবং আপনার জমিতে এসে ডিম পাড়তে শুরু করে দেয়, এবং আপনার জমিতে উপদ্রব সে বাড়িয়ে দিতে শুরু করে। এইবারে ঘটনা হচ্ছে, আপনি যখন কর্পূর আপনার জমিতে স্প্রে করবেন তখন ওই ফলের বা গাছের মধ্যে যে তার নিজস্ব গন্ধ সেটাকে সে হাইড করে ফেলে। মানে বাংলা কথায় বলতে গেলে, যার মধ্যে আপনি স্প্রেটা করবেন যে ফসলের মধ্যে, সেই ফসলের নিজের গন্ধটাকে সে নিজের মধ্যেই রেখে দেয়, বাইরে সে তার যেতে দেয় না। মানে তার মধ্যেই ঘুলিয়ে মিলিয়ে যায় কর্পূরের গ্যাসের সাথে, যেটাকে বৈজ্ঞানিক সম্মত ভাষায় বলা হয় অলফ্যাক্টরি মাস্কিং। যেহেতু সেই জমির মধ্যে সেই সবজির নিজস্ব কোনো গন্ধ থাকে না, তাই যখন পোকামাকড় আপনার জমির আশপাশ দিকে পার হয় তখন সে পোকামাকড় তো সে রাডার সিস্টেমের মাধ্যমে তো বুঝতেই পারে না যে এর মধ্যে সবজি আছে নাকি কোনো ফসল আছে। তাই সে মানে বিভ্রান্ত হয়ে যায় যে এই ফসলের মধ্যে আমি কি আদৌ নামবো, নাকি এর মধ্যে আমার কি ডিম পাড়া উচিত হবে। সোজা কথা বলতে গেলে পোকার রাডার সিস্টেম যেটা রয়েছে, যে তার শুঁড়ের মাধ্যমে বুঝতে পারে বা যে দুটো নাকের মাধ্যমে বুঝতে পারে যেখানে এই ফসল আছে, সেই সিস্টেমটাকে সম্পূর্ণ কর্পূরের কাজ হলো সেটাকে জাম করে দেওয়া, সে বুঝতে না দেওয়া যে এর মধ্যে এই ফসলটা আছে। কর্পূর কিন্তু কোনো পোকামাকড়কে মারে না, এর প্রধান কাজ হচ্ছে পোকামাকড়কে আটকে দেওয়া। মানে আপনার জমিতে ঢুকছিল, পোকামাকড় বুঝতে পারে না ভাই আপনার জমিতে আমি এখানে কি ডিম পাড়া যেতে পারে, এখানে কি আমার বাসস্থান বটে আদৌ উপযোগী, সেটা কিন্তু পোকা বুঝতে পারে না। সেই জন্য পোকা আপনার জমি থেকে অটোমেটিক পালিয়ে যায়। এবারে আমরা জানবো কোন কোন মাকড় বা পোকার উপরে বা কীটপতঙ্গের উপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে এই কর্পূর। প্রথমে সাদামাছি, রসচোষক সমস্ত রকম পোকার ওপরেই প্রায় এই কর্পূরের একটা দারুণ প্রভাব পড়ে। যেমন বলতে পারেন থ্রিপস, মাইটস,
থেকে শুরু করে সাদামাছি, অ্যাফিড, জ্যাসিড সমস্ত রকম উড়ন্ত বা গুড়ি পোকার উপরে কিন্তু দারুণ একটা প্রভাব ফেলে। দ্বিতীয় যে কাজটি কর্পূরে দেখা যায় সেটি হলো মাটিতে যে সকল কীটপতঙ্গগুলি রয়েছে, যেগুলি আপনার শিকড় কেটে দেয়, যেগুলি গাছের ভেতরে তার রস শোষক মানে গাছের ভেতরে সমস্ত রকম রসটাকে চুষে খেয়ে ফেলে, তো সেই সকল পোকামাকড়ের ওপরেও কিন্তু এই কর্পূর একটা দারুণ প্রভাব ফেলে। আপনি যদি মাটিতে মিশিয়ে সেগুলো ছড়িয়ে জল দিয়ে দিতে পারেন, মাটিতেও কিন্তু এর অ্যাবজর্বেশন ক্ষমতা বা শোষণ ক্ষমতা কিন্তু খুব ভালো, মানে মাটিতে খুব তাড়াতাড়ি মিশে যায় এই কর্পূরের গ্যাসটা। তো ওভারঅল মাটিতে থাকা যত রকম কীটপতঙ্গ আছে কিন্তু তার উপরেও কিন্তু খুব দারুণ একটা প্রভাব ফেলে। তৃতীয় যে কাজটি আমরা দেখতে পাবো জমিতে সেটি হলো ফাঙ্গাস কন্ট্রোল। অনেক চাষি ভাইয়ের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখনো পর্যন্ত জানেন না কর্পূর স্প্রে করলেও কিন্তু আপনি আপনার জমিতে ধসাকে কন্ট্রোল করে নিতে পারবেন। এবার কিরকম? যেগুলো প্রিভেন্টিভ ধসা আসতে চলেছে, অ্যাঙ্গুলার লিফ স্পট থেকে শুরু করে নানা রকম যেগুলো প্রিভেন্টিভ ধসার আগমন আসতে চলেছে, যেখানে একটা ফাঙ্গাস আর একটা ফাঙ্গাসের বংশ বিস্তার করতে সাহায্য করে, সেই টোটাল বংশ বিস্তারটাকে কিন্তু এই কর্পূরটা আটকে দেয়। মানে যে পাতার অংশ ক্লোরোফিল আছে সেখানে যদি কোনো রকম ফাঙ্গাস ভবিষ্যতে অ্যাটাক হবে ভাবছিল, তো সেই জায়গায় যদি কর্পূর পড়ে যায় কিন্তু এটা অ্যান্টি ফাঙ্গাল হিসাবেও কিন্তু কাজ করে যায়। তো 3 নাম্বার অ্যাডভান্টেজ কিন্তু আমার কর্পূর স্প্রে করাতে এটাও আমরা পাবো। তাছাড়া আমরা 4 নাম্বার যে জিনিসটা দেখতে পাবো সেটি হলো, ধরে নিন আপনি আপনার জমিতে কোনো রকম ফল চাষ করেছেন, তাতে পেয়ারা হোক, আম হোক, লিচু হোক, কাঁঠাল হোক, এই সকল ফলকে আক্রমণের হাত থেকে বাঁচাতে গেলে আমাদেরকে কি করতে হয়? হয় ফল মাছির জন্য আমাদেরকে স্প্রে করতে হয়, না হলে তো পাখির উৎপাত রয়েছেই জমিতে। তো এই ফল মাছি এবং পাখিকে নিয়ন্ত্রণ করাটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। কিন্তু আপনি যদি কর্পূরকে প্রত্যেকটা এক একটা সুতলির দড়ির মাধ্যমে ঝুলিয়ে রাখতে পারেন, বা সুতির কাপড়ের মাধ্যমে এক একটা গাছের গোড়ায় গোড়ায় দুটো একটা করে বেঁধে বেঁধে রাখতে পারেন, ওভারঅল পুরো জমিটার মধ্যে কিন্তু একটা কর্পূরের গ্যাস বিরাজমান হবে। টোটাল জমিটার মধ্যে একটা কর্পূর একটা মানে তীব্র গ্যাস থাকবে। তার ফলে এই গ্যাসটাকে না পারে পাখি নিতে, না পারে কোনো রকম ফল মাছ নিতে, তাই এদের উপদ্রবটা কিন্তু প্রাকৃতিকভাবে অনেকটাই কম হয়ে থাকবে। এইবার আসি আমরা মূল কথায়, যেখানে কিন্তু অনেক চাষি ভাইরা সবচেয়ে বেশি ভুল করে থাকে। সেটা কি? এই কর্পূরের ডোজ কতটুকু? প্রত্যেক একরে 90 থেকে 100 গ্রাম, এর বাইরে কর্পূরকে দিলে কিন্তু পাতার ওপরে তার প্রভাব দেখতে পাওয়া যায়। সেটার ব্যাপারে আমি একটু পরে জানাচ্ছি। এবং কর্পূরটাকে আপনি সাধারণত 16 লিটার ট্যাঙ্কি জলের সাথে গুলতে পারবেন না। মানে সিধা বাংলা কথা বলতে গেলে জলের সাথে এটি কিন্তু ঘুলনশীল নয়। যখন কিন্তু আপনি জলে ঘুলতে যাবেন তখন কিন্তু এটা জলের উপরে ভাসতে থাকবে। তাহলে আমরা কি করব সেখানে? প্রথম হচ্ছে আমরা এগুলো 3টে জিনিসের উপরে ভিত্তি করে ঘুলতে পারি। 1 নাম্বার হচ্ছে অ্যালকোহল মানে মদ, দ্বিতীয় হচ্ছে সার্জিক্যাল স্পিরিট, মানে ডাক্তারখানায় যে সকল সার্জেনরা স্পিরিট ব্যবহার করে সেই স্পিরিট দিয়ে আমরা ঘুলতে পারি। তৃতীয় নাম্বার হচ্ছে আমরা যে কোনো গরম তেলের মধ্যে কিন্তু এটা ভালো ঘুলনশীল। মানে এই টোটাল 3টে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস দিয়ে আমরা ঘুললে কিন্তু ঘুলে যাবে। এইবারে ঘটনা হচ্ছে এই 3টে জিনিস তো আমরা সবসময় হাতের কাছে পাবো না, এবং এই কর্পূরকে আপনারা প্রত্যেক একর প্রতি 100 গ্রাম নিয়ে একটা সুতির কাপড়ের মধ্যে রেখে সেটাকে গুঁড়ো পাউডারের মতো করে নেবেন। পাউডারের মতো করে নেওয়ার পর যদি পারছেন সার্জিক্যাল স্পিরিট দিয়ে প্রথমে তো গুলে নেবেন ওটাকে, ডাক্তারখানে গিয়ে পরে জিজ্ঞেস করবেন সার্জিক্যাল স্পিরিট কি আছে। যদি সেটা হাতের কাছে না পাচ্ছেন তাহলে আপনি ডিরেক্ট অ্যালকোহলের উপরে গুলতে পারেন। আর যদি অ্যালকোহলের উপরে গুলতে কোনো রকম অসুবিধা হচ্ছে তাহলে আপনি সেই জায়গাতে কি করতে পারেন? নিম তেল, মানে বাজারে যেগুলো নিম অয়েল আছে সেটাকে একটু গরম করে নেবেন, মানে একটু কুসুম কুসুম গরম, যেটাকে গোদা বাংলা ভাষায় বলা যায়। তো সেই গরম করে নিয়ে তার মধ্যে আপনি কর্পূরের পাউডারটাকে গুলিয়ে দেবেন, দেখবেন ভালোভাবে সেটা গুলে যাচ্ছে, এবং সেটাকে আপনি জলের সাথে মিশিয়ে দেবেন। তাহলে কিন্তু একদম ব্যাপক একটা মানে জলের সাথে মিশে যাবে। তার সাথে সাথে যে জিনিসটা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে এই কর্পূরকে কিন্তু ভর্তি দুপুরে এখন স্প্রে করবেন না। মানে টেম্পারেচার যদি খুব হাই থাকে দুপুরবেলায় তাহলে কোনোভাবেই কিন্তু স্প্রে করা যাবে না। কেন যাবে না? প্রথম কারণ হচ্ছে কর্পূরে যখন ওভার টেম্পারেচার যাবে, এই এমন একটা এর মধ্যে রাসায়ন রয়েছে যেটি কিন্তু আধা ঘন্টার মধ্যে আপনার জমি থেকে উড়ে যাবে, মানে ওভারঅল খাটনিটা আপনার বেকার যাবে। তাহলে আমরা কখন স্প্রে করব? ঠিক যখন টেম্পারেচারটা একটু নেমে আসবে নিচের দিকে, 3টে, 3:30, 4টা, 5টা এরকম টাইমে, মানে সন্ধ্যের আগের মুভমেন্টে যদি স্প্রে করতে পারেন ওই সময়ে, তাহলে দেখবেন ওই টোটাল সারা রাত জুড়ে কিন্তু একটা গ্যাস সৃষ্টি হবে সেই জমিতে,
আর পোকা তো সবচেয়ে বেশি রাত্রেই উৎপাত বাড়ে, তাই রাত্রেই সবচেয়ে ভালো কাজটা আপনি দেখতে পারবেন। এবং তার সাথে আপনি 2-3 দিন পর্যন্ত কিন্তু এই কর্পূরের গ্যাসটা আপনার জমিতে আপনি অনুভব করতে পারবেন। এবার যদি মনে হচ্ছে যে আমার পোকামাকড়ের উপদ্রব গাছের ওপরে নেই, যেটা মাটির নিচে উপদ্রবটা প্রচুর হারে বেড়ে গেছে, যেমন মূলো টুলো চাষ করেছেন ধরুন, বা আলু থেকে শুরু করে যেগুলো কন্দ জাতীয় জিনিস মাটির নিচে হয়, তো সেই সকল ফসলের ক্ষেত্রে দেখবেন মাটির নিচে থাকা পোকামাকড়কে কন্ট্রোল খুব একটা করা যায় না। সেই ক্ষেত্রে আমি বলি প্রত্যেক একর প্রতি 120 থেকে 150 গ্রাম কর্পূরকে একদম পুরো ডাস্ট পাউডারের মতো করে নেবেন, গুঁড়ো করে। তার সাথে 15 থেকে 20 কেজি বালি, এটা কিন্তু একরের বলছি, প্রত্যেক একরের হিসাব। আপনি বিঘা প্রতি 40 থেকে 50 গ্রাম কর্পূরও কিন্তু করতে পারেন। তার সাথে 5 থেকে 7 কেজি বালি, ওর সাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনি ছড়িয়ে পড়ে একটা সেচ দিয়ে দিতে পারেন, দেখবেন মাটির মধ্যে পুরো গ্যাসটা বিরাজমান হয়ে গেছে মাটির তলাতে। মানে ওভারঅল মাটির নিচে যে সকল পোকামাকড় থাকবে সেগুলো কিন্তু উঠে আপনার জমি থেকে পালিয়ে যাবে। এবারে যেটা মনে রাখার বিষয় সেটি হলো, অনেক চাষি ভাইয়েরা হয়তো তাদের নিজেদের মাথা খাটিয়ে কি বলবে, ভাই 100 গ্রামের কথা বলেছে, আমি দেবো ভাই 200 গ্রাম, আমার ডবল কাজ হবে জমিতে, কোনো পোকাই আসবে না, লেদা পোকা, নলি পোকা, গুড়ি পোকা কোনো পোকাই আসবে না। আমি প্রথমেই বলি, কর্পূর হচ্ছে একটা খুব সক্রিয় রাসায়ন বলতে পারেন। এই রাসায়ন যদি ওভারডোজ আপনার পাতার উপরে পড়ে, ফাইটোটক্সিসিটি, এই যে প্রসেসটা হবে, পাতার উপরে পড়ার মাত্রই কিন্তু পাতা জ্বলে যাওয়ার একটা বিশাল বড় সম্ভাবনা আছে। তাই এই প্রসেসটাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় ফাইটোটক্সিসিটি। কোনোভাবেই কিন্তু আপনারা 100 থেকে 110 গ্রাম করতে পারেন, কিন্তু সেটা 200 থেকে 250 গ্রাম ভুলেও যাবেন না, কারণ ওভার ডোজ দেওয়ার ফলে কিন্তু আপনার জমিতে একটা আলাদা উল্টো প্রভাব পড়তে পারে। তাই ভেবেচিন্তে এগুলোকে আপনার জমিতে প্রয়োগ করবেন। আরো একটা মূল বিষয় নিয়ে আপনাদেরকে সচেতন করে দিতে চাই, যেটি হচ্ছে কর্পূর যদি আপনারা স্প্রে করছেন, গাছের মধ্যে কিন্তু ভরপুর পরিমাণে ফুল থাকাকালীন আমার অনুরোধ, এটা কিন্তু অবশ্য আপনার জমিতে কোনোভাবেই আপনি স্প্রে করবেন না। কর্পূর কিন্তু এক ধরনের তেজ রাসায়ন, আমি প্রথমেই বলেছি। এটি পোকার রাডার সিস্টেমকে জাম করে দেয়। তাতে সে যেই পোকাই হোক, আপনার জমিতে পরাগ মিলন করতে আসা যে সকল মৌমাছি থেকে শুরু করে নানা রকম মাছি রয়েছে, সেই পোকারও কিন্তু রাডার সিস্টেমকে জাম করে দেয় এই কর্পূরের গ্যাসটা। তাই ভরপুর পরিমাণে ফুল থাকাকালীন স্প্রে করলে যদি তাদের রাডার সিস্টেম জাম হয়ে যায়, আপনার জমিতে ওই পোকাগুলো এসে পরাগ মিলন করতে পারবে না। পরাগ মিলন করতে না পারার কারণে ফুল ওই অবস্থাতেই ঝরে যাবে, ফুলটা ঠিকঠাক ফলে পরিণত হবে না, এবং ফলে পরিণত হলেও দেখবেন ফলটা কিন্তু লাল হয়ে প্রথমেই ঝরে পড়ে যাচ্ছে। তাই আমার অনুরোধ, জমিতে ভরপুর ফুল থাকাকালীন এটা স্প্রে করবেন না। তাহলে আমরা কখন স্প্রে করব? গাছ বনস্পতির স্টেজ যখন থাকবে তখন। কিরকম? আপনি বীজ মানে দানা বসানো থেকে আপনি 35-40 দিন পর্যন্ত স্প্রে করতে পারেন গাছে, মানে ফুল আসার আগে পর্যন্ত। আমার কথা বলার উদ্দেশ্য, ফুল আসার আগে পর্যন্ত এটা আপনারা স্প্রে করে দেখতে পারেন। এবং তারপর আপনারা কখন স্প্রে করবেন? ফুল থেকে যেই ফলে পরিণত হয়ে গেল, তারপরে কিন্তু আপনারা এটা ভরপুর পরিমাণে স্প্রে করতে পারেন, কোনো রকম সমস্যা দেখা দেবে না। তবে ফুল থাকাকালীন চেষ্টা করবেন সেটাকে স্প্রে না করার বা কম করার। তাহলে আজকে আমরা জানলাম কর্পূরের কার্যকারিতা কি, কোন ফসলের উপরে বেশি স্প্রে করা যায়, এবং কোন কোন পোকার উপরে ভালো কাজ করে, এবং আপনি কি সবজি লাগিয়েছেন, এবং আপনার সবজিতে কি কোনো রকম কিছু সমস্যা রয়েছে বা রোগ নিয়ে কোনো রকম সংক্রান্ত প্রশ্ন রয়েছে, আমাকে কমেন্টে জানান। আমি অবশ্যই চেষ্টা করব সেই রোগ নিয়ে বিস্তারিত আবার একটা ভিডিও বানানোর, যদি কমেন্টের পরিমাণ বেশি হয় তো। চলুন, দেখা হচ্ছে পরের কোনো আরো ভালো ভিডিও নিয়ে, টপিক নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।